ছোট্ট আইসিইউ, যদিও কোনোটা খালি হয় তো সেক্ষেত্রে কোনো প্রভাবশালী লোকের তত্ত্বাবধানে হয়তো অন্য কেউ এখানে চলে যায়। লাস্ট গতকালকে আমরা একটা আইসিইউ পাইছি কোন একটা ডাক্তারের মাধ্যমে, তার সাথে করজোর রিকোয়েস্ট করে তার অবস্থা যখন তার সাথে মানে অবিরত খিঁচুনি সাথে রক্ত চলে আসছে, তখন আমরা ওনাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়েছে জাস্ট 2:30-3টার দিকে। আর সকালবেলায় মানে খবর আসছে যে উনি মারা গেছে। আর এই হচ্ছিল চিকিৎসার সার্বিক পরিস্থিতি। আর উনি গত 2 বছর যাবত আপনার গত 2 বছরে দুইবার ব্রেন স্ট্রোক করছে, করার পরে উনার মানে উনি একদমই মানে প্যারালাইজড হয়েছিল, নড়াচড়া করতে পারে নাই। লাস্ট 6 মাস যাবত উনি কোনো কথাও বলতে পারে নাই। এতটা কষ্ট নিয়ে উনি দুনিয়া থেকে চলে গেছে, শেষ ইচ্ছা পর্যন্ত আমরা ভালো করে শুনতে পারি নাই। উনি লাস্ট পর্যন্ত উনি মেমোরি লস ছিল, উনি কাউকে চিনতে পারে নাই। বেশি কিছু বলার আমার পক্ষে সম্ভব হচ্ছিল ভাই, আমি আর বলতে পারতেছি না। রাসেল ভাই, ওনাকে যখন আটক করা হলো, আটক করার পরের সময়গুলো তো নিশ্চয়ই আপনারা জানেন। ওনাকে কিভাবে আটক করা হয়েছিল, সরকার থেকে ওনাকে কি বলা হয়েছিল, ওনার 164 এর ব্যাপারে সরকার থেকে কি বলা হতো, আহ, এই বিষয়গুলো তো নিশ্চয়ই আপনাদের সাথে ওনার কথা হয়েছে, ওনার আইনজীবীর সাথে কথা হয়েছে। কি উনি কিভাবে মানে আটক হলেন, কিভাবে ওনাকে কোন মামলাতে নেওয়া হলো, কি বলা হয়েছিল, ওনার বিরুদ্ধে অভিযোগ কি করা হয়েছিল, বা মানে পুরো ঘটনাটা যে এই যে 3 তারিখের পরের থেকে যেই অবস্থা তৈরি হলো 2009 সালের মার্চের 3 তারিখের পরে, মানে উনি কাজে যোগ দিলেন কবে, বের হলো, মানে কিভাবে ওনাকে আটক করলেন, এই ঘটনাগুলো একটু বলেন। Actually, ভাইয়া আমি তো ওই সময় মানে অতটা ছিলাম না, এটা আমার বড় আপা হয়তো বেশি ভালো বলতে পারবে, যিনি এখন হসপিটালে আছে আর কি। তো উনি যখন জেলে যায় তখন আমি ক্লাস 10-এ অথবা হ্যাঁ ক্লাস 10-এ আমি পড়ি আমি তো। তো মানে যতদূর আর কি মানে জানি উনি ওইখানকার মানে সবকিছু রেখে এখানে চলে আসছিল আর কি, চলে আসছিল। দেন তারপরে এখান থেকে তাকে আর কি মানে আমাদের ফ্যামিলির লোকজনই তাকে আর কি মানে আহ, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন হাতে মানে আর কি উঠায় দেয়। তো তারপরে ওইখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে মানে যখন সরকার মানে বিজ্ঞ আদালত যখন রায় দেয়, শোনার মানে 10 বছরের সাজা হয়েছিল। ওনার নামে অভিযোগ ছিল হত্যা মামলা এবং বিস্ফোরক মামলা যেটা। তো হত্যা মামলা 10 বছর সাজা হয়েছিল। তো 10 বছর পার হয়ে যাওয়ার পরেও তো আপনারা তো এই বিষয়টা জানেন যে 10 বছর অলরেডি চলে গেছে, 17 বছর চলতেছে। উনি অসুস্থ হন কবে থেকে, অসুস্থ হন কিভাবে, কি কি অসুখ ছিল না? উনার তেমন কোনো অসুস্থ ওইরকম ইয়ে না, হঠাৎ করে গত 2 বছর আগে একটা স্ট্রোক করছিল। আপনার উনারে সোহরাওয়ার্দী হৃদরোগ ইনস্টিটিউট যে ওইখানে নেওয়া হয়েছিল। তো ওই সময় মোটামুটি ভালোই সুস্থ ছিল আর কি। দেন আপনার মানে হঠাৎ করে আপনার গত 1 বছরের ভিতরে উনি বেশি আর কি মানে অসুস্থ হয়ে পড়ে আর কি। আর আহ, আরেকবার স্ট্রোক করার পরে প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইজড হওয়ার পরে নড়াচড়া করতে পারে নাই। তো আমরা ওইখানকার যে আরো যে লোকজন ছিল কয়েদি, তার দ্বারা মানে আমরা সেবা যত্ন করাইতাম আর কি। বাট ওইখানে আসলে কি ধরনের সেবা সে পাইতো ওইভাবেও মানে বলতে পারে নাই সে আমাদের কাছে, কারণ সে তো ওইভাবে কথাই বলতে পারে নাই ভালো করে। সপ্তাহে একদিন আমাদের কাছে ফোন দিত, মানে তার কথা বোঝা যাইতো কি যাইতো না এরকম। উনি উনার বক্তব্য আমরা অন্যজনের মাধ্যমে শুনতাম। মানে এই ছিল উনার আসলে সার্বিক পরিস্থিতি লাস্ট 1 বছর। এবার চিকিৎসা টিকিৎসার ব্যাপারে কি কোনো ইয়ে সরকারের কাছ থেকে যখন অসুস্থ না, হলে আমরা চিকিৎসা চিকিৎসার নেওয়া? ব্যাপারে সরকারের কাছ থেকে কোনো কিছু পাই নাই। যখন আপনার জেল হাজতে যখন উনি বন্দি থাকে, যখন পুরো
গুরুতর অসুস্থ হয়ে যায়, তখন পুলিশের মাধ্যমে কোনো একটা হসপিটালে তাকে স্থানান্তর করা হয়। জাস্ট ওই পর্যন্তই। আমরা ওইখানে যতক্ষণ না পর্যন্ত গেছি, আমার বাবারে ওইখানে ওই অবস্থায় ফেলে রাখছে, মেঝেতে ফেলে রাখছে। কোনো একটা মানুষ তার কাছে নাই, মানে কোনো প্রকার কোনো ইয়া নাই, মানে এরকম একটা অবস্থা। ওনাকে যখন নিয়ে যায়, তারপরে আমরা জানতে পারি না যে উনি হসপিটালে আছে। মানে আমাদেরকে কেউ জানায় না। আমরা যখন ওইখানে যাই তখন আমাদেরকে নানান ভাবে হেনস্থা করা হয়। আপনি কোথা থেকে আসছেন, আপনাকে কে খবর দিছে, এই ধরনের মানে প্রশ্ন কিন্তু করে। মানে তারপরে যখন তাদেরকে চা নাস্তা খাওয়ানোর জন্য যদি কোনো কিছু যদি আমরা দেই, দেন তারপরে তার কাছে আমাদেরকে যাইতে দেয়। এই হচ্ছে হলো সার্বিক পরিস্থিতি। মানে ভর্তি হওয়ার, যেদিন ভর্তি হয় হসপিটালে, মানে তখনকার বিষয় যেটা। সব শেষ এই যে হসপিটালে গিয়েছেন কবে উনি? সবশেষ হসপিটালে গিয়েছে আপনার গত মাসের 9 তারিখে মেবি। ডেটটা এক্স্যাক্টলি আমার মনে আসতেছে না। শেষের দিনগুলো কেমন ছিল ওনার? উনি শেষের দিনগুলো লাস্ট গত 2 দিন যাবত ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, খাইতে পারে নাই। আহ সাথে অবিরত খিঁচুনি আর নাক আর মুখ দিয়ে রক্ত আসছিল। লাস্ট 2 দিনের এইটাই আপনার ইয়া। আর মানে ডাক্তার বলে দিছিল যে আশা, মানে ওনার আসলে বাঁচার আশা, মানে আশাটা আমরা নাই করতে পারি আর কি। কিন্তু তারপরেও আমরা যেহেতু মানে আমাদের স্বজন, আমাদের বাবা, তো তারপরে আমরা হাতে পায়ে ধরে আর কি, মানে আইসিইউ পর্যন্ত ওনাকে আমরা নিছিলাম আর কি, যে লাইফ সাপোর্টে যতক্ষণ থাকে। আর লাইফ সাপোর্টে গেলে হয়তো মানে হয়তো সে মারা যাবে, নয়তো সে ফিরে আসবে, এটাই। লাস্ট 2 দিন উনার অবস্থাটা, উনি কিছু খায় যেতে পারে না আর কি। আর গত 7 দিন 8 দিন আগে থেকে উনাকে নল দিয়ে আমরা শুধুমাত্র স্যুপ খাওয়াইছি, নাকের ভিতরে নল দিয়ে জাস্ট ওই স্যুপ গুলা যে আছে, স্যুপ গুলা খাওয়াইতে পারছি আর কি। আপনার পরিবারে কে কে আছেন এখন আর? ভাই বোন আমার কতজন? আমার মা মারা গেছে গত 9 বছর আগে। উনি ক্যান্সারের রোগী ছিল, 10 বছর ক্যান্সারের সাথে, 10 বছর ক্যান্সারের সাথে উনি মারা গেছে। ওনাকে খবরটা পর্যন্ত দিতে পারেনি আমার বাবা। আমরা ছাড়বো এক ভাই। আমাদের ফ্যামিলিতে কেউ নাই। আরো 9 বছর আগে মারা গেছে। একটা ফ্যামিলি ধ্বংস হওয়ার মতো যা যা দরকার সবকিছুই ঘটছে আপনার ফ্যামিলিতে। কি চান আর আসল ভাই? আসিফ নজরুল স্যার সরকারের কাছে কি চান না বলুন তো? আপনার আব্বার জন্য আর কি চান? আসলে চাওয়ার মতো কি আছে, কি বাকি রাখছে যাওয়ার মতো? আমার মতো শুধু এইটুকুনি, যাতে আমার বাবার মতো আপনাদের কেউ যাতে কোথায় এইরকম অবস্থা যাতে না পড়ে। আমার বাবা, এটা তো উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, এটা ওকে হত্যা করা হয়েছে। এটা তো আমি হত্যা বলবো, এটা হত্যা। একটা মানুষের সাজা শেষ হয়ে গেছে, তার 7 বছর আগে তার চুলে আটকায়। এটা নিতন্ত একটা হত্যাকাণ্ড। আমি আইনের আমার কাছে বুঝি না, আপনারা ভালো বুঝতে পারবেন। জামিন চান না আপনার আব্বার আর?
হুম। ঠিক আছে রাসেল ভাই, আহ, জি দর্শক আমরা এই আজকে তো মানে আছে ভাই ভাই, আপনাদের ওই যে জেলখানার এখনকার অবস্থা কি? ভাই এখন এখন যে পরিস্থিতি আজকে আমরা জানতে পারছি যে আজকে শুনানি হচ্ছে, জামিন শুনানি আছে এবং দুইজন সাক্ষী হাজির করছেন আপনার এই রাষ্ট্রপক্ষ। এখন যে বিষয়টা হচ্ছে আজকে ইতিমধ্যেই আপনি জানতে পারছেন যে 10 বছর সাজা শেষ হয়ে যাওয়ার পরেও শুধুমাত্র এই বিস্ফোরক মামলাটার জন্য, এই মামলাটা দিয়ে এই বিডিআর সদস্যদের উপর, এই বিডিআর সদস্যদের পরিবারের উপর যে পরিমাণ জুলুম করা হচ্ছে, এটি ইতিমধ্যে দেশবাসী আমাদের এই ভাতিজার রাসেলের যে কান্না, এই কান্নার মাধ্যমে জানতে পারছে। ইতিপূর্বে আরো অনেক রাসেল কান্নাকাটি করছে, অনেক রাসেলের বোন কান্নাকাটি করছে, অনেক রাসেলের মা কান্নাকাটি করছে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই বিস্ফোরক মামলাটায় এখনো জামিনের সকল মুক্তি পায় নাই। এখন এইখানে আজকে আমাদের সমস্ত বিডিআর সদস্যরা যারা ইতিমধ্যে জামিন পেয়েছে এবং যারা জামিন প্রত্যাশী, আমাদের সকলের দাবি যেন যারা নিরপরাধ তাদের জামিনে মুক্ত করা হয়। এবং পাশাপাশি আপনি জানেন যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা উনি বিডিআর উপরে যে জুলুমটা করে গেছেন, এটা আমরা তো এই 15-16 বছর আমাদের পরিবার বলেন, আমরা নিজেরা বলেন, আমরা কেউ কথা বলতে পারি নাই। এখন আমরা হয়তো মিডিয়াতে কথা বলার সুযোগ পাচ্ছি, এই জন্য আপনাকে সহ যারা আমাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের কথা হলো, আমরা যেহেতু কথাই বলতে পারি না, আমরা জুলুমের শিকার ছিলাম, এই বিচার নিয়ে দেশের সুশীল সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিক ভাইয়েরা সবাই আপত্তি জানাচ্ছে। তাহলে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ যদি এই শেখ হাসিনার বিচারকে নিয়ে আপত্তি জানাইতে পারে, তাহলে এই বিচারটা কেন এখনো সুষ্ঠুভাবে করা হচ্ছে না? আমরা আপনার মাধ্যমে এইটা দাবি জানাই, এই 57 সেনা কর্মকর্তা